রাজনীতির সমীকরণে কি সবসময় 2 আর 2 এর 4 হয়, নাকি কখনো সেই সমীকরণ গভীর ষড়যন্ত্রের মাধ্যমে নিমিষেই পাল্টে দেওয়া হয়? একটি নতুন সরকার যাদের বয়স মাত্র 6 মাস, ক্ষমতার মধুচন্দ্রিমা এখনো ঠিকমতো শেষ হয়নি, কিন্তু এরই মাঝে কেন ক্ষমতার অলিন্দে বাজছে পরিবর্তনের এমন তীব্র দামামা? কেনই বা মাত্র 6 মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদলের এমন নজিরবিহীন তোড়জোড় শুরু হয়েছে? প্রশ্নগুলো সাধারণ মনে হলেও এর পেছনের উত্তরগুলো মোটেও সাধারণ নয়, কারণ রাজনীতির এই বিশাল দাবার বোর্ডে এখন চাল দেওয়া শুরু হয়েছে, যে চালের উপর নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের রূপরেখা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন হেভিওয়েট নেতা যখন রাষ্ট্রের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতির চেয়ারে বসতে যাচ্ছেন, তখন শুধু একটি পদই শূন্য হচ্ছে না, বরং পুরো রাষ্ট্রযন্ত্রে তৈরি হয়েছে এক বিশাল শূন্যতা। কিন্তু এখানেই শেষ নয়। এই শূন্যতা পূরণের সমীকরণ মেলাতে গিয়েই বেরিয়ে আসছে ক্ষমতার ভেতরের আসল চিত্র। একটি সরকারের প্রথম 6 মাস হলো প্রশাসনের উপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সময়, আর এই নিয়ন্ত্রণ বা ডিপ স্টেটের মেকানিজম বুঝতে গেলে আমাদের তাকাতে হবে পর্দার পেছনের খেলাটির দিকে। নতুন সরকার যখন প্রশাসনকে নিজেদের ছাঁচে ঢেলে সাজাতে চায়, তখন মন্ত্রণালয়ের শীর্ষ পদগুলোতে প্রয়োজন হয় ইস্পাত কঠিন মানসিকতার নেতৃত্ব। গুঞ্জন রয়েছে শুধুমাত্র প্রশাসনিক অদক্ষতাই নয়, বরং কয়েকজন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকাণ্ড, বিতর্কিত বক্তব্য এবং সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে চলা নেতিবাচক আলোচনা সরকারের শীর্ষ মহলকে চরমভাবে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে ঢাকার একজন প্রভাবশালী মন্ত্রী এবং উত্তরাঞ্চলের দুজন প্রতিমন্ত্রীর নাম বারবার ঘুরে ফিরে আসছে। জনরোষ আর সমালোচনার মুখে সরকার কি তাদের বলির পাঠা বানাবে, নাকি অন্য কোনো কৌশলে তাদের সরিয়ে দেওয়া হবে? আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন। ফখরুল ইসলাম আলমগীর বিদায় নিচ্ছেন, কিন্তু তার ফেলে যাওয়া সেই বিশাল সাম্রাজ্য, অর্থাৎ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মতো তৃণমূল নিয়ন্ত্রণের সবচেয়ে বড় হাতিয়ারটি কার হাতে যাচ্ছে? এই একটি প্রশ্নের উত্তরের মাঝেই লুকিয়ে আছে আগামী দিনের রাজনীতির সবচেয়ে বড় চমক। শোনা যাচ্ছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে, কিন্তু রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর জায়গা, সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাহলে কে সামলাবেন? সবচেয়ে বড় রাজনৈতিক বোমাটি ফাটতে পারে ঠিক এই জায়গাতেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্ভাব্য তালিকায় যার নাম সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে, তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রাজনীতিতে লুৎফুজ্জামান বাবরের পুনরাগমন এবং পুনর্নিয়োগের এই গুঞ্জন যদি সত্যি হয়, তবে নিশ্চিতভাবেই নয়াদিল্লির ঘুম হারাম হয়ে যেতে বসেছে। আঞ্চলিক ভূরাজনীতি এবং নিরাপত্তার সমীকরণে বাবরের নাম উঠে আসা মাত্রই দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। ভারতের জন্য এটি এক বিশাল কূটনৈতিক ও রাজনৈতিক মনস্তাত্ত্বিক ধাক্কা। যদিও বিকল্প হিসেবে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নামও আলোচনায় রয়েছে, কিন্তু বাবরের নাম ভাসতে থাকা মানে আন্তর্জাতিক মহলেও এর ঢেউ আছড়ে পড়া। ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন আমরা রাজপথের আসল শক্তির লড়াইয়ের দিকে তাকাই। কেন হঠাৎ করে বিএনপিকে এত দ্রুত মন্ত্রিসভা আর দল গোছাতে হচ্ছে? নেপথ্যের মূল কারণটি কি কেবলই প্রশাসনিক অদক্ষতা? মোটেও না। রাজপথের হিসাব নিকাশে জামায়াতে ইসলামীর সুদূর প্রসারী ও নিখুঁত চালের কাছে কার্যত দিশেহারা হয়ে পড়েছে বিএনপি। কেন এই বেহাল দশা? কারণ বিএনপি যখন ক্ষমতার স্বাদ পেতে আর নিজেদের মধ্যে চেয়ার নিয়ে কামড়াকামড়িতে ব্যস্ত, জামায়াত তখন অত্যন্ত সুকৌশলে নীরবে তৃণমূল পর্যায়ে নিজেদের শিকড় আরো গভীরে ছড়াচ্ছে। তারা বড় বড় সভা সমাবেশের চেয়ে সেবামূলক কাজ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল পরিচালনা আর ডিজিটাল প্ল্যাটফর্মে নীরব বিপ্লব ঘটিয়ে তরুণ সমাজ ও গ্রামীণ ভোট ব্যাংক পুরোপুরি নিজেদের পকেটে পুরে নিচ্ছে। সরকারের নিজস্ব গোয়েন্দা রিপোর্টগুলোই বলছে, ক্ষমতার দৃশ্যমান কেন্দ্রবিন্দুতে বিএনপি বসে থাকলেও রাজপথ এবং জনমতের এক বিশাল অংশ খুব দ্রুত চলে যাচ্ছে জামায়াতের শক্ত কবজায়। পায়ের তলার মাটি ক্রমশ সরে যাচ্ছে, এটা বুঝতে পেরেই বিএনপির শীর্ষ নেতৃত্ব এখন চরম আতঙ্কে নড়ে চড়ে বসেছে। ক্ষমতা হারানোর এই বাস্তব ও প্রচ্ছন্ন ভয়ই তড়িঘড়ি করে মন্ত্রিসভা ঢেলে সাজানোর এই মরিয়া ও শেষ চেষ্টা। এখানেই শেষ নয়। মিত্রদের চাপ আর রাজপথের হিসাবের বাইরেও সরকারের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে খোদ নিজেদেরই মন্ত্রীদের কিছু অবিমৃষ্যকারী পদক্ষেপ। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে তাকালে যে কারোরই চোখ কপালে ওঠার জোগাড়। বর্তমান শিক্ষামন্ত্রীর একের পর এক হঠকারী এবং অপরিপক্ক সিদ্ধান্ত পুরো শিক্ষা ব্যবস্থায় এক চরম নৈরাজ্য ও বিশৃঙ্খলা তৈরি করেছে।
কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়াই কারিকুলাম নিয়ে হুটহাট সিদ্ধান্ত, পরীক্ষার রুটিন নিয়ে খামখেয়ালিপনা আর সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোকে রীতিমতো তাচ্ছিল্য করার কারণে ছাত্র সমাজের মধ্যে নতুন করে তীব্র ক্ষোভের আগুন জ্বলছে। আগস্টের সেই গণঅভ্যুত্থানের পর কোনো সরকারই আর নতুন করে ছাত্রদের রাস্তায় নামার ঝুঁকি নিতে চাইবে না। তাই খোদ সরকার প্রধানের কাছেই এটা দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে যে সরকারের ভাবমূর্তি বাঁচাতে এবং নতুন কোনো জনরোষ থেকে বাঁচতে হলে এই বিতর্কিত শিক্ষামন্ত্রীকে পদ থেকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। কার্যত বাধ্য হয়েই তাকে চরম অপমানের সাথে বিদায় নিতে হচ্ছে। পর্দার আড়ালে চলছিল ভিন্ন এক হিসাব। এই পরিবর্তন শুধু সরকারের ভেতরেই সীমাবদ্ধ থাকছে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিদায় দলের ভেতরেও তৈরি করেছে এক বিশাল ভূমিকম্প। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে আচমকাই আনা হয়েছে রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, মোহাম্মদ ইসমাইল, জবিউল্লাহ এবং ফরহাদ হালিম ডোনারকে। এক ধাক্কায় স্থায়ী কমিটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জন। আর এই সম্প্রসারণের পেছনেই লুকিয়ে আছে দলের ভবিষ্যৎ নেতৃত্বের ব্লুপ্রিন্ট। মির্জা ফখরুল যখন বঙ্গভবনের বাসিন্দা হবেন তখন দলের হাল কে ধরবেন? রাজপথের দীর্ঘদিনের লড়াকু সৈনিক রুহুল কবির রিজভী কি আগামী কাউন্সিল পর্যন্ত দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন? যদি তাই হয় তবে দলের ভেতরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যে এক বিশাল রদবদল ঘটতে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই পরিবর্তনের ঢেউ আছড়ে পড়ছে একেবারে তৃণমূল পর্যন্ত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে তার সংসদীয় আসন ঠাকুরগাঁও 1-0 হবে। আর এই শূন্য আসনে কে হবেন নতুন কান্ডারি? সেখানেও শুরু হয়েছে উত্তরাধিকারের এক নীরব লড়াই। আলোচনায় আছেন তার ছোট ভাই মির্জা ফয়সাল আমিন এবং বড় মেয়ে মির্জা সামারুফ। পরিবারের ভেতর থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও রাজনীতিতে উত্তরাধিকারের যে অলিখিত নিয়ম তা কি এখানেও কার্যকর হবে? একটি মাত্র সিদ্ধান্ত কিভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে একটি জেলার রাজনীতি পর্যন্ত সবকিছুকে ওলটপালট করে দিতে পারে, এটি তারই এক জ্বলন্ত প্রমাণ। জোটের রাজনীতিতেও চলছে টান টান উত্তেজনা। মিত্রদল বিজেপির চেয়ারম্যান আন্দোলিব রহমান পার্থ এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় আনার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সাথে যুক্ত হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, কৃষক দলের শহীদুল ইসলাম বাবুল, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং সেলিমা রহমানের নাম। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা এবং নানাভাবে বঞ্চিত ডক্টর আব্দুল মঈন খান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিবুন নবী খান সোহেলের মতো নেতারা কি এবার তাদের দীর্ঘ অপেক্ষার ফল পেতে যাচ্ছে, নাকি নতুন সমীকরণে তারা আবারও ছিটকে পড়বেন? সব জল্পনা কল্পনা, সব সমীকরণ আর সব হিসাব নিকাশ গিয়ে থামছে একটি মাত্র বিন্দুতে, আর সেই বিন্দুটি হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভায় কে থাকবেন, কে বাদ পড়বেন, কার রাজনৈতিক ক্যারিয়ার খাদের কিনারে গিয়ে দাঁড়াবে, আর কে হঠাৎ করেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসবেন, তার চূড়ান্ত এবং একমাত্র সিদ্ধান্ত আসবে প্রধানমন্ত্রীর টেবিল থেকেই। তিনি কি চাইবেন দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের উপর আস্থা রাখতে, নাকি নতুন রক্ত সঞ্চালনের মাধ্যমে প্রশাসনের ভেতরে নিজেদের ভিত্তি আরো মজবুত করতে চাইবেন? তবে সবশেষে সবচেয়ে কঠিন প্রশ্নটি কিন্তু থেকেই যায়। জামায়াতের রাজনৈতিক কৌশলে কোণঠাসা হয়ে এবং ক্ষমতা হারানোর ভয়ে মন্ত্রিসভায় যতই রদবদল আনা হোক না কেন, কিংবা বিতর্কিত মন্ত্রীদের বলির পাঠা বানানো হোক না কেন, এতে কি সাধারণ জনগণের ক্ষোভ প্রশমিত হবে? নির্বাচনী ময়দানে এবং আন্দোলনের সময় জনগণের কাছে দেয়া একের পর এক ওয়াদা ভঙ্গ করে প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হয়ে একটি সরকার আসলে কতদিন ক্ষমতায় টিকে থাকতে পারে? ক্ষমতার মোহে অন্ধ হয়ে জনগণের মন থেকে দূরে সরে গেলে কোনো প্রশাসনিক রদবদল বা রাজনৈতিক চমক কি শেষ রক্ষা করতে পারে, নাকি ইতিহাস আবারও প্রমাণ করবে জনগণের শক্তি শেষ কথা, আর ওয়াদা ভঙ্গের মাসুল রাজনীতিতে সবসময় অত্যন্ত করুণ হয়? আগামী দিনগুলোতে এই সমীকরণ কিভাবে মেলাবে বিএনপি, সেটাই এখন দেখার বিষয়।